গুড ইভিনিং ফ্রেন্ডস, থটস অফ জাস্টিমাতে সবাইকে স্বাগতম। তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজিকর। তো যাই হোক, এই লাইনটা আমি দীপ্তির ভিডিও থেকে দেখলাম, খুব ভালো লাগলো। তোমার শহর আমার শহর, জাস্টিস ফর আরজিকর। আরজিকর কাণ্ডে এমন অবস্থা, তিলোত্তমা একটা মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আরজিকর কীভাবে ক্রপ্টেড হয়ে রয়েছে এই সঞ্জয় ঘোষের কাছে, সন্দীপ ঘোষের কাছে, সেটা ধীরে ধীরে সমস্তটাই খোলাসা হয়ে যাচ্ছে। আমরা ভাবতে পারিনি যে একটা অ্যাকচুয়ালি আমরা জাস্টিস চাই মেয়েটির, কিন্তু বিষয়টা চলে যাচ্ছে, কেঁচো খুঁড়তে গেছে, এখন সমস্ত কিউটিগুলো বেরিয়ে আসছে। কেন আজকে তিলোত্তমাকে মৃত্যুবরণ করতে হলো? সঞ্জয়ের মেন কাজ কী ছিল? যে তিলোত্তমাকেই মারা, না তিলোত্তমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তার উপরেও এটা হতো? কোনটা? নাকি শুধুই টার্গেট করে দেওয়া হয়েছিল সঞ্জয় ঘোষ রায়কে, তিলোত্তমাকেই? তিলোত্তমার হত্যাকাণ্ডে যখন যে রুমে তিলোত্তমার সঙ্গে এরকম মানে দুর্নীতি, এরকম পৈশাচিক ঘটনা ঘটে, তখন সেই রুমে হেডফোন নিয়ে সঞ্জয় রয় ঢুকেছিল, কিন্তু যখন বেরিয়েছে তখন কিন্তু তার গলায় হেডফোন ছিল না। সেখান থেকেই শুরু হয় তদন্তে, যে প্রথম দিনই মেন কালপিট সঞ্জয় রায়কেই ধরা হয়েছে। তা আজকেই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হয়েছে। 11টা 25 নাগাদ পলিগ্রাফ টেস্ট করার জন্য যা যা করণীয়, যা যা দরকার সমস্তটাই সম্পন্ন হয়েছে। প্রেসিডেন্সি জেলে একটা রুম করে নেওয়া হয়েছিল, সেখানেই প্রায় 3 ঘন্টা ধরে চলে সঞ্জয় রায়ের ওপরে পলিগ্রাফ টেস্ট। সেখানে অনেকগুলো কোশ্চেন করা হয়েছিল, অনেক রকম কোশ্চেন করা হয়েছিল, তাই তার ভিতরে অনুমান করা যাচ্ছে। এটা যে সঠিক সেটাও বলছি না, কারণ যেটুকু আমরা জানতে পারছি, যেটুকু আমরা খবরের মাধ্যমে শুনছি, জানছি, সেটাই একটু সহজ করে তোমাদের কাছে তুলে ধরছি। সেখানে জানার চেষ্টা করা হয়েছে যে অ্যাকচুয়ালি ওই সঞ্জয় রায়ের মাথার মধ্যে চলছিলটা কি? ওকে কি কেউ শিখিয়ে পাঠিয়েছে? ও কি কারোর পরামর্শ মতন গেছে? নাকি ওর অ্যাকচুয়ালি এইরকম বিকৃত মস্তিষ্ক? কারণ আমরা এই সঞ্জয় রায় সম্বন্ধে এটুকুও শুনেছি যে সঞ্জয় রায় একজন বিকৃত মস্তিষ্ক, সেক্সুয়াল, মানে ও ভীষণভাবে সেক্সের ভিডিও দেখতো এবং বিকৃত, মানে নর্মাল কোনো সেক্স ভিডিও বা নর্মাল কোনো ভিডিও ও দেখতো না। ও বিকৃত থেকে বিকৃত ভিডিওগুলো আপলোড করে রাখতো এবং সেই সবগুলোই দেখতো। যখন ওর ফোনটা মানে মার্ডার কেসে যখন ওকে শনাক্ত করা হয়েছিল, তারপর যখন ওর কাছ থেকে ফোন ওর সমস্ত দরকারি জিনিসগুলো নেওয়া হয়েছিল, সেখান থেকে জানা গেছে যে ওর ভীষণ বিকৃত মস্তিষ্ক এবং চরম থেকে চরম নোংরা ওর চিন্তাধারা। ওর যৌনপল্লীতেও যাতায়াত আছে, উইথ ওর ফোনের ভেতরে প্রচুর 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 নোংরা বিকৃতভাবে সেক্সুয়াল ভিডিওগুলো পাওয়া গেছে। এবার আসি সেখানটায় পলিগ্রাফ টেস্টে ওকে এইসব কোশ্চেনগুলোই করা হয়েছে যে তোমাকে কি কেউ শিখিয়ে পাঠিয়েছে, নাকি তুমি নিজে থেকেই গেছিলে? তুমি কি ওকে টার্গেট অনেক আগে থেকেই করে রেখেছিলে? না তোমার সামনে ও হঠাৎই চলে এসেছে? ওই জায়গায় তিলোত্তমা না থেকে যদি অন্য কোনো মেয়ে থাকতো, তুমি কি তার উপরেও এই কাজটি করতে? মানে এরকমভাবে অনেক প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে কন্টিনিউ করা হয়েছে। প্রায় 3 ঘন্টা ধরে ওর উপরে ওকে প্রশ্নোত্তর করা হয়েছে। তারপর প্রায় 3টে 25 কি 30 নাগাদ যারা ওর উপরে পলিগ্রাফ টেস্ট করতে বেরিয়ে যায়, সেই ডাক্তাররা বেরিয়ে গেছে। তো এই যে এই একটার পর একটা আমরা খবর পাচ্ছি। সন্দীপ রয়, এই সন্দীপ ঘোষ, সরি এই রয় আর ঘোষে একটু কনফিউশন হয়ে যাচ্ছে, একটুখানি ম্যানেজ করে নিও। এই সন্দীপ ঘোষ, এই লোকটি কে? এই লোকটি এতটা পৈশাচিক, এই লোকটির এতটা অর্থের লোভ, এই লোকটি কিছুতেই মানে পুরো আরজি করটাকে, মানে ওর নিজস্ব সম্পত্তি, একটা সরকারি সম্পত্তিকে ওর নিজস্ব সম্পত্তি করে ও চারিপাশ থেকে হাত পা ছড়িয়ে চারিদিক থেকে ইনকাম করতো। এত টাকা তার কিসের প্রয়োজন? এত টাকা দিয়ে তিনি কী করেছেন? এত টাকা দিয়ে কি শুধুই নিজের সম্পত্তি কিনেছেন? নিজেই কি খেয়েছেন? নাকি আরও সবার মধ্যে এগুলো বিলিয়েছেন? সমস্তটাই তদন্ত চলছে এখন। সিবিআই এর মধ্যে ইনভলভ। কালকে কেস করা হয়েছে, আজ থেকে সিবিআই নিজের হাতে দায়িত্ব নিয়েছে। প্রায় 15 জায়গায় আজকে সিবিআইয়ের তদন্ত চলছে একসাথে। সকাল আজ প্রথম সকাল 8টা নাগাদ আমি কারণ সমস্ত কিছুটাই নোট করেছি তোমাদের জন্যে। আজ সকাল 6টা 50 নাগাদ সন্দীপ ঘোষের বাড়ির সামনে সিবিআইয়ের লোকজন সব চলে আসে। কিন্তু প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর সন্দীপ ঘোষ দরজা খোলে। কেন? যার মাথায় এত বড় একটা প্রেশার, যার এত চিন্তা, যার মাথায় ধরো সারা দুনিয়া সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষ করে যাচ্ছে, তাহলে তার 1 ঘন্টা 10 মিনিট কেন লাগলো দরজা খুলতে?
কি এমন ভেতরে করছিল বা কি ভাবছিল বা কাকে কাকে ফোন করছিল, সারা পাড়ার লোক জেগে গেছে, অথচ সন্দীপ ঘোষ জাগেনি। সন্দীপ ঘোষ দরজা খোলেনি। প্রায় ১ ঘন্টা তাকে ফোন করা হচ্ছে, তাকে চারিদিক থেকে ডাকার চেষ্টা করা হচ্ছে, কলিং বেল বাজছে, কিন্তু তারপরেও তিনি দরজা খোলেনি। তিনি কি কোনো নথিভুক্ত লুকানোর চেষ্টা করছিলেন? কিন্তু কোথায় লুকাবে? কীভাবে লুকাবে? লুকানোর কি কোনো আর জায়গা রয়েছে? সত্যিকারেরই আমরা বলি ওই যে মানে এই যে বাঘের ছুলে তার ১৮ ঘা, এই যে যেভাবে আম সব নেমে গেছে, সিআরপিএফ এর যে কেন্দ্র থেকে যে বাহিনী এসেছে সেটাও পুরো ওনার বাড়িটাকে ঘিরে রেখেছে। উনি কোনো কি সত্যি ডকুমেন্ট বলো বা কাগজপত্র বলো বা ফোন মারফত কোনো কিছু উনি কি সত্যি ডিলিট করতে পারবেন? বা ওনাকে কেউ হেল্প করবে কোনো দিক থেকে? এই যে নানান রকম প্রশ্নের সম্মুখীন। ১ ঘন্টা ১০ মিনিট আজকে আমরা সাধারণ মানুষরা কোনো এরকম ঘটনা ঘটলে আমরা কতটা কতটা চিন্তা, কতটা মাথার মধ্যে আ চাপ নিয়ে ঘুমিয়ে আসবে না। অথচ দরজা খুলতে ১ ঘন্টা ১০ মিনিট লেট, এটা ভাবা যায় না। তার মানে কতটা করাপ্টেড এবং এই আরজি করের মধ্যে কী, কী ঘটেছিল সমস্তটাই তোমাদেরকে বলব। সমস্তটা আজকে সারাদিনে আমি যতটুক সংগ্রহ করতে পেরেছি তোমাদেরকে সহজ একদম মানে তোমাদের ভেজা ফ্রাই না করে সুন্দর সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আরজি কর একটা সরকারি সম্পত্তি যেটা আমাদের ট্যাক্সের মাধ্যমে কিন্তু চলে। আমরা যে ট্যাক্স ভরপাই করি তার উপরে কিন্তু আমাদের রাজ্য সমস্ত কিছুই চলে। রাস্তা বলো আর যেগুলো দরকার সমস্ত মেডিসিন থেকে শুরু করে সেলাইন থেকে শুরু করে হসপিটালের প্রত্যেকটা খরচায় যে ডাক্তারদের সরকারি হিসেবে যে মায়না প্রতিটা কিছু প্রত্যেকটা কিছু চলে এবং সেইগুলোর ভেতরে কিন্তু এই জাগির করে বসেছিল এই সন্দীপ ঘোষ। কী করে? তার বলে কি এইটা হসপিটালের মধ্যে একটাও কি ভালো মানুষ ছিল না? কেউ কি এতদিন ধরে এত বড় আধিপত্য করলো কী করে? ওর নামে কি কোনো অভিযোগ জমা পড়েনি? হ্যাঁ, ওর নামে কিন্তু প্রচুর অভিযোগ জমা পড়েছে। যখনই অভিযোগ জমা যে কেউ দিত তাকে কী করতো? রাতারাতি বদলি করে দিত। তার মানে এটা ক্রাপ্টেড ব্যাপারটা কোথা থেকে? সবসময় মাথায় রাখবে গোড়াতেই গণ্ডগোল। সেই কারণে কিন্তু আরও বিস্তার করতে সহায়তা হয়েছে। ওই আরজি করের চারিপাশে ক্যান্টিন থেকে শুরু করে সেলাইন, মেডিসিন থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে পার্কিং, পার্কিংয়ের মধ্যেও কিন্তু এখানেও হিস্যা খেত সন্দীপ ঘোষ। তাহলে কি তিনি কি শুধু নিজে হিস্যাটা খেত না সবার মধ্যে বিলিয়ে বেড়াতো? অনেক, অনেক, অনেক প্রশ্ন। প্রায় ১ ঘন্টা ১০ মিনিট ধরে সন্দীপ ঘোষের বাড়ির গেটের কাছে তাকিয়ে দাঁড়িয়েছিল। প্রায় ১ ঘন্টা ১০ মিনিট পর তিনি একেবারে বোকা ক্যাবলার মতো দরজাটা খুলল। এমনভাবে তাকাচ্ছে যেন উনি ভাজা মাছ উল্টে খেতে জানে না, উনি নির্বোধ, উনি মানে অবুঝ একদম মানে কি উলি গুলি গুলু হয়ে বেরোলেন। দিয়ে এমন ভাব দেখাচ্ছে। তারপরে শুরু হলো তখন থেকে প্রায় তদন্ত বা তখন থেকে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআইয়ের হানা এবং তখন থেকে ওনার উপর একটার পর একটা প্রশ্ন উত্তর সব চলল। ৩:২৫ নাগাদ তখন কিন্তু ঢুকলো ওনার বাড়িতে প্রিন্টার। তার মানে প্রায় ৮টা ২ নাগাদ ঢুকেছে আর ৩:২৫ নাগাদ ৩:২৫-এর পর ঢুকলো ওনার বাড়িতে প্রিন্টার। তার মানে ততক্ষণে অনেক কিছু সিবিআইয়ের সংগ্রহ করা হয়ে গেছে, যেগুলো ধীরে, ধীরে সকলের সামনে প্রেজেন্ট করবে, মানে সকলের সামনে নথিভুক্ত করবে এবং ওখানে সিলমোহর লাগাবে এবং সন্দীপ ঘোষ বা তার ফ্যামিলি মেম্বারের সামনে সমস্ত নথিভুক্ত করে ওনাকে সই করিয়ে নিয়ে আসবে। সেই রকমই প্ল্যান চলছে, সেই রকমই পরিকল্পনা নিয়েই এগিয়েছে। এখানে বলে রাখি তোমার হচ্ছে সিবিআই সংখ্যা ছিল মোট কিন্তু ৫ জন। প্রথমে ৫ জন এসেছিলেন এবং তার ভেতরে একজন মহিলাও ছিল। তারপর কিন্তু ধীরে, ধীরে আসছে যাচ্ছে ২ জন ঢুকছে, ৩ জন বেরিয়ে যাচ্ছে। এরকম করতে, করতে যখন দুপুর ৩টে ৩:৩০ নাগাদ তখন ৯ জন সিবিআই কর্মী সন্দীপ ঘোষের বাড়িতে। এই সন্দীপ ঘোষ মরদেহগুলোকেও অব্দি ছাড়ত না। মানে কোনো লাওয়ারিশ লাশ ধরো থাকলে সেইগুলোকে নিয়েও সেগুলোরও কিন্তু একটা নথিভুক্ত ছিল। সেখানেও কিন্তু উনি গড়বড়ি করত। সেই লাওয়ারিশ লাশগুলোকে নিয়ে গিয়ে তিনি ভাড়া খাটাতো। ভাবো মানে আমরা সাধারণ মানুষের ব্রেনে আসবে না, আমরা তো মরদেহ দেখে ভয় পাই। তার জন্যে এদের ভিতরে এত বিকৃততা, মানে আমি বলব বিকৃততা। কারণ আমাদের ভেতরে ইমোশনস এত বেশি যে আমরা তো একটা মরদেহ কে টাচ করতেও ভয় পাই। একটা মরদেহ শুয়ে রয়েছে সেটাকে টাচ করা সেটাও ভয় পায়। এখানে সেই মরদেহটার উপরে পোস্টমর্টম হচ্ছে। তার মানে তাকে কাটাছেঁড়া করা মরদেহ, সেইখান থেকেও উনি সেই মরদেহগুলোকেও ভাড়া খাটাতেন। মানে উনার কাছে একটা মানে
পিন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসেরই উনি তার একটা বাটোয়ারা ভাগ উনি খেতেন। মানে এইসব নিয়ে কিন্তু অভিযোগ তুলেছিলেন ডেপুটি অধ্যক্ষ আলী আক্তার। আলী আক্তার অভিযোগ জমা করেছিলেন, কিন্তু এই আলী আক্তারের কথা কেউ প্রাধান্য দেয়নি। আজকের ডেটে দাঁড়িয়ে এই আলী আক্তার কান্নাকাটি করে বলছে, আরজি করে আমি কাজ করছি 25 বছর, এটা আমার মায়ের মতন, এটা আমার মাতৃতুল্য জায়গায়, সেখানটায় এত দুর্নীতি, এত নোংরামি, যেটা আমি নিতে পারিনি, আমি নিতে পারছি না। আজকে খুব ভালো হয়েছে এটা হয়ে। দেখো, আমাদের এই যে যুদ্ধ হয়, এই যে আজকে চিৎকার, পরিবর্তন চাইছে, কিছু হয় কিছু ভালো হওয়ার জন্যে। দীর্ঘদিন ধরে না একজন শাসনকর্তা হিসেবে যদি কেউ থেকে যায়, সে আর মানুষকে মানুষ ভাবে না। তার ছত্র মানে তার ছত্রাক এমনভাবে বিস্তার করে ফেলে, তার ভেতরে মায়া মমতা গুলো কোথায় যেন চলে যায়, সে নিজেকে ভগবান ভাবতে শুরু করে, আর ভাবে আমি ছাড়া মনে হয় এরা অচল। আর আমাদেরও মায়াশীল দেহ, সে কারণে আমরা মায়া করি, আর সেই মানুষটাকেই বারবার ওই একই জায়গাতেই স্থাপন করি। এই মরদেহ আমরা কখনোই, আমরা সাধারণ মানুষদের মাথায় আসবেই না মরদেহ নিয়েও নাকি বিজনেস হয়। হ্যাঁ, এই সন্দীপ ঘোষ এটাও করতো, এই মরদেহগুলোকে নিয়েও বিজনেস করতো, এই মরদেহগুলোকেও উনি বিক্রি করতো, কাটাছেঁড়া করতো, এবং সেগুলোকে সেমিনার হলে ভাড়া খাটাতো। কারণ যারাই ডাক্তারি পড়তে যায় তারা জানে যে এক একটা দেহ মানে কিনে তার উপরে যদি সত্যি কাটাছেঁড়া করা, সেগুলো প্রচুর টাকা, প্রচুর অঙ্কের টাকা। তো সেখানটায় উনি ভাড়া দিতেন, যে আমার কাছে লাশ আছে, আমি তোমাদের ভাড়া দিচ্ছি, তার বদলে আমাকে এই টাকা দাও। আচ্ছা, তার রেজিস্ট্রি, সেই রেজিস্ট্রি মানে এই লাশগুলো যে ভাড়া দেওয়া হতো, এইখান থেকেও যে ইনকাম হবে, সেখানেও তো রাজ্য সরকারের ভাগ থাকে। কিন্তু উনি কি করতেন, যাতে কোনো রকমের মানে ওই অবধি খবর না যায়, সে কারণে রেজিস্টার খাতা থেকে সব মরদেহের লাশগুলোর নামই গায়েব করে দিতেন। মানে কতটা 2022 সালে, মানে আমাদেরকে প্রত্যেকটা জিনিস, আমি 2023 সালে জানুয়ারিতে দেহগুলোকে ভাড়া দেওয়া হতো। এই মানে এই রকম জাল বিস্তার করে ফেলেছিল। 2023 সালে মরদেহ গায়েব, এবং সেখান থেকেই তার সেই একটা নথিও মানে অভিযোগও যখন জমা করা হয়েছিল, সেটারও কোনো তদন্ত হয়নি। এগুলো ভাড়া খাটতো ওয়ার্কশপে এগুলো ভাড়া দেওয়া হতো। এবং তিনি কিন্তু বেশ জুনিয়র ডাক্তার, কয়েকটা জুনিয়র ডাক্তারকেও পুষে রেখেছিল, যে তাদেরকে কি করতো, মানে যারা একটু দেখতো শক্তিশালী, একটু তাণ্ডব, মানে যারা একটু ভয়ের ওপর প্রতিবাদী, এইসব মানুষ, এইসব ধরনের ছেলেগুলোকে উনি বাছাই করেন ওনার দলে মানে গ্রিপ্টে রাখতেন। তাদেরকে কি করতো, বেশ মদ, মাংস এবং হসপিটালেই তাদের এন্টারটেইনিংয়ের জায়গা করে দিত। সেই কারণেই আরও ভয় পেত। ধরো বেশি কিছু বললেই, কোনো ছেলে একটু আওয়াজ তুললে বা বেশি বড় কথা বলতে গেলেই, তাকে টুক করে নিয়ে গিয়ে এই 4 জন মিলে তার উপরে মানে টর্চার করতো, এবং তার উপরে প্রচুর প্রেশার আনতো। তার জন্যে ভয়ে এবার সবাই দেখো, কে কোথা থেকে পড়তে আসে কোনো ঠিক নেই। আমরা সবসময় আমাদের বাচ্চাকে এটাই বোঝাই, ঝুট ঝামেলায় যাবে না, যা হচ্ছে হচ্ছে, যেমন হচ্ছে আছে, ঠিক আছে, তুমি কিন্তু এইসব ঝামেলার মধ্যে পড়বে না। তখন তারাও দেখো, আমরাই শিখিয়ে দিই, আমরাই আমাদের বাচ্চাকে শেখাই যে এইসব ঝামেলা থেকে দূরে থাকো। তারা দেখার পরেও অনেক সময় চোখে পট্টি বেঁধে নেয়, অনেক সময় চোখে পট্টি বেঁধে নেয়, কারণ ঝুট ঝামেলা। রাতের বেলায় যদি এখন আমার ছেলের হাত পায়ে কেটে দেয়, যদি আমার ছেলেটাকে প্রাণেই মেরে দেয়, তাহলে তোমার ছেলেটা গেল, এই যে গেল তো গেল, কার গেল? তিলোত্তমা গেল, কার বুক খালি হলো? তিলোত্তমার মা বাবার বুক খালি হলো। কিন্তু ওই এর ভেতরে লুটে পুটে খেলো কারা? দেখো, আজকে তিলোত্তমার ঘটনাটা যদি আমাদের সামনে না আসতো, তাহলে কত বড় একটা দুর্নীতি, একবারে কি বলবো, কত বড় হিংস্রতা, দুর্নীতি, আর কত বড় নোংরা র্যাকেট চলছিল ওই আরজি করের ভেতরে, নোংরা র্যাকেট, যেখানে মানে ভাবা যাবে না। আচ্ছা, এনআরএসে তোমার হচ্ছে যে নোংরা বার্জ্য, বায়োমেডিকেল ওয়েস্টেজ, এইগুলো এনআরএস বিক্রি করে পেয়েছে 1,30,000, কিন্তু আরজি কর পেয়েছে 1,30,000 টাকা, আর আরজি কর পেয়েছে মাত্র 50,000 টাকা। মানে ভাবতে পারছো, এরা নোংরা যে বর্জ্য, হসপিটালে কিন্তু বর্জ্য পদার্থও কিন্তু বিক্রি হয়, সেইগুলোকেও এরা মানে, মানে আমরা না এইসব দেখছি, আর মাথা-টাথা কেমন যেন ঘুরে যাচ্ছে। সরি, 1,30,00,000, মানে 1,30,00,000,
1,30,00,000 টাকায় এনআরএসের বায়োমেট্রিক্যাল ওয়েস্টেজ বিক্রি হয়েছিল, 1,30,00,000। আর আরজি করে বিক্রি হয়েছিল মাত্র 50,00,000। তাহলে বাকি ব্যালেন্স টাকা কোথায় গেল? বাকি ব্যালেন্স টাকা কোথায় গেল? তার মানে সব কিছুতে দেখো, সব কিছুতে তোমাদেরকে এই সঞ্জয় ঘোষের সঙ্গে আরও অনেক কটা নাম আছে, যেটা হচ্ছে আমাদের তোমার তিলোত্তমাকে যে পোস্টমর্টম করেছিল, সেই পোস্টমর্টমের ময়না তদন্তের মধ্যেও কারচুপি। দেবাশিস সোমকেও কিন্তু এই জেরার মুখে রাখা হয়েছে। দেবাশিস সোম, যিনি তিলোত্তমার পোস্টমর্টম করেছিলেন, তিনি পোস্টমর্টম করার আগেও 4 বার সন্দীপ ঘোষের সাথে তার ফোনে কথা হয়েছে। তার মানে আমরা ধরে নিতেই পারি যে তিলোত্তমার যে ইয়ে পোস্টমর্টম রিপোর্ট, সেখানেও কারচুপি করা আছে। দেখো, তিলোত্তমার আসল মরদেহটাই ওরা তাড়াহুড়ো করে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে, যাতে কোনো ইয়ে না থাকে, এভিডেন্স না থাকে। তারপরেও যেইখানটায় কাজটা হয়েছিল, যেখানে মেয়েটিকে রাখা হয়েছিল, সেখানে কিন্তু কাজটি হয়নি। এই কাজটি অন্য একটা রুমে হয়েছিল। সেখান থেকে নিয়ে এসে মেয়েটিকে আরেকটা রুমে রাখা হয়েছে। যেই রুমে হয়েছিল, যেখানটায় অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডাক্তার বিশ্রাম নেয়, যে ঘরটায় হয়েছিল, সেই ঘরের রাতারাতি সেই দেয়াল ঠেয়ালগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। মানে চপার, যেগুলো বলা হয়, প্রমাণ নষ্ট করে দেওয়ার প্ল্যানিংও হয়েছিল। তারপরেও এই যে মানুষের আওয়াজ, মানুষের চিৎকার, মানুষের আজকে মাঠে নামা, আজকে তিলোত্তমার জন্য কারা আওয়াজ তোলেনি? প্রত্যেকটা মা বোনরা আজকে পথে নেমে গেছে। তারপর গিয়ে আজকে সিবিআই তদন্ত হচ্ছে। তারপরে গিয়ে আজকে আমাদের ধীরে ধীরে সমস্ত কিছু প্রকাশ পাচ্ছে। সেলাইন অবধি, মানে ভাবতে পারছো, আরজি করের যে সেলাইন, ইঞ্জেকশান, যেগুলো প্রত্যেকটা রুগীর জন্যে দেয়া হয় সরকার থেকে, সেই সব জিনিসগুলোকেও বাংলাদেশে পাচার করে দিত। সেগুলোও রাখতো না। মানে ছাত্রদের ভয় দেখানো হতো, মানে কি ঘটতো না, পুরো আরজি করটা আমার মনে হয় এখন আমার মানে যত এগুলো দেখছেন মনে হচ্ছে কি আরজি করটা হচ্ছে একটা স্মাগলিংয়ের জায়গা, যেখানটায় ঢোকার পর তোমাদের প্রত্যেকটা জিনিসের ওপরে মানে আরজি করের এই অধ্যক্ষকেই সমস্ত ট্যাক্স দিতে হবে। তোমরা সরকারি কোনো সুবিধা পেতে যাচ্ছ না। সরকারি যত সুবিধা সব উনি ভোগ করবে, উনি লোককে রাখবে, উনি সমস্ত কিছু ঠিক করবে। ওই আরজি করের ভেতরে কোথায় টি স্টল বসবে, কোথায় ক্যান্টিন হবে, কোথায় পার্কিং হবে, কোথায় ছোট ছোট দোকান ঘর করে কোথায় ডাক্তারদের ক্যান্টিন হবে, তার টেন্ডার অন্য কেউ পাবে, মানে উনারই লোক। তুমি যদি টেন্ডার জমা দাও লিখিতভাবে, এগুলো তো সমস্ত কিছুর জন্য কিন্তু ইয়ে হয়, টেন্ডার পাস করতে হয় যে আমি দায়িত্ব নিতে চাই, বা আমি ক্যান্টিনের ইয়ে করব, বা আমি পার্কিংয়েরটা নেব। এগুলো সন্দীপ রায় ঘোষ কিচ্ছু করতে দিত না। উনি কী করতো, বিনা টেন্ডারে প্রত্যেকটা মানুষকে ইয়ে করে দিত, তার বিনিময়ে পয়সা নিত। আর এই পয়সা নিজে খেত না সকলকে বিলিয়ে বেড়াতো, কীভাবে বিলাতো সমস্তটাই তদন্তের মাধ্যমে আমাদের কাছে উঠে আসবে। শুরু থেকে শেষ আমরা কিন্তু সম্পূর্ণ খবরই তোমাদের কাছে দিতে থাকবো। মানে এখানটায় সেই সব টাকা পয়সা কি চেকের মাধ্যমে বা ব্যাংকিংয়ের মাধ্যমে কিভাবে কত টাকা উনি প্রতি মাসে আয় করতেন, এবং সেই টাকাগুলো কি সরকারের খাতায়, মানে এই যে বর্তমান যে প্রশাসন আছে তার সঙ্গে ভাগ বাটোয়ারাকে রেখেত, না নিজেই একা আত্মসাৎ করতো, না এগুলো ওর ভেতরে আরও কোনো বড় বড় নেতা মন্ত্রী আছে যাদেরকে উনি এগুলো ভাগ মাধ্যমে দিত, বা আমাদের বর্তমান যে প্রশাসন, যে আমাদের সিএম আছে, তার কাছে কি কোনো খবরই যেত না? সম্পূর্ণগুলোই আমরা ধীরে ধীরে খোলসা করব তোমাদের সামনে। কোনোটাই লুকিয়ে আর রাখা যাবে না, বা লুকানোর ব্যবস্থা আর রাখেনি। যেভাবে সিবিআই তদন্ত করছে, আজ সারা দিনে 15টা জায়গায় সিবিআইয়ের তদন্ত চলছে। এমনকি তোমাদেরকে আমি বলছি, বিপ্লব সিং তিনি আবার কে তোমাদের বলছি। ইনি একজন প্রিন্টার ছিল। 5 বছর ধরে ইনি এই বর্তমান শাসকের সঙ্গে বেশ ওঠা বসা, এবং তারপর থেকেই বিনা টেন্ডার পাশ করেই, মানে কোনো টেন্ডার না দিয়েই উনি মেডিসিন, মানে ওষুধের টেন্ডার উনি পেতেন। উনি সমস্ত কিছু সেলাইন যেগুলো আমাদের সরকার থেকে আসে, সেগুলো এই বিপ্লব সিংয়ের কাছেই আসতো। বিপ্লব সিংয়ের সঙ্গে কেমন সম্পর্ক সন্দীপ ঘোষের, কোথায় কোথায় কী কী করেছেন, যত ওষুধ আসতো সব কমিশন খেত, সব রেডি করে রাখতো এই বিপ্লব। মানে এই টাকার এই যে ওষুধগুলো এসেছে, তার সেই ওষুধগুলো কোন কোন দোকানে বিক্রি করবে, যেগুলো সরকার থেকে ফ্রিতে আমাদের পাওয়া উচিত, সেই মেডিসিনগুলো চলে যেত এই বিপ্লব সিংয়ের কাছে।
সেই হসপিটালের মেডিসিনগুলো ধরো আমাদের 4 বোতল কি 5 বোতল সেলাইন পাওয়ার কথা, হয়তো আমাদের 1 বোতল কি 2 বোতল দেওয়ার পর বলে স্টক নেই, আপনাকে এটা আনতে হবে। এবার দেখো আমরা আমাদের পেশেন্টের প্রাণ বাঁচানোর চিন্তা করব, তখন আমরা সেলাইন নেই কেন, কী নেই, কী জন্য নেই, আমরা ঝগড়া করব না। কিন্তু এই যে বরাদ্দ থাকতো প্রত্যেকটা পেশেন্টের জন্য যে সেলাইনে তারপরে ইঞ্জেকশন করা সিরিঞ্জ, মেডিসিন, ধরো যে যে ডিপার্টমেন্টে আছে সেই সব মেডিসিন আমাদের জন্য যেগুলো ফ্রিতে আসতো, সেগুলো ওরা কী করতো, ওষুধের দোকান ধরা থাকতো, সেগুলো বিক্রি করে দিত এবং সেখান থেকে কমিশন বের করে এই সঞ্জয় ঘোষকে দেয়া হতো। এখানে আরও অনেক মানুষ জড়িত। ধীরে ধীরে বিপ্লব সিং কিন্তু একজন প্রিন্টার, তার সাথেও কিন্তু এই দেবাশিস ঘোষ মানে সরি এই সন্দীপ ঘোষ সব জায়গায় চারিদিকে যেখানে তাকাবে সেখানে সন্দীপ ঘোষ, যেখানে তাকাবে যেদিকে দেখবে, যেদিকে মানে প্রাক্তন অধ্যক্ষরও তারও আনাগোনা থাকতো সবসময় হসপিটালের মধ্যে। তার মানে পুরনো যারা রিটায়ার করে গেছে বা যাদের নেই, তাদের সঙ্গে ওই নোংরা কারবারের লেনদেন চলতো সন্দীপ ঘোষের। তার মধ্যে এই যে পোস্টমর্টম রিপোর্ট যে করেছেন আমাদের দেবাশিস সোম, এই দেবাশিস সোমের সাথেও কিন্তু পোস্টমর্টমের আগেও প্রচুর কথাবার্তা হয়েছে। এই দেবাশিস সোম পোস্টমর্টমেও অনেক কারচুপি করেছেন, তার জন্য তার বাড়িতেও কিন্তু সিবিআইয়ের হানা, সেখানেও প্রশ্ন মানে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকেও প্রায় 4-5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সমস্ত 4 বার মানে পোস্টমর্টম হওয়ার আগে তার সঙ্গে সন্দীপ ঘোষের সঙ্গে 4 বার ফোনে কথা বলে। কেন কথা বলেছিলেন, কী কথা বলেছিলেন, কেন উনি পোস্টমর্টম করার সময় দেবাশিস ঘোষের সঙ্গে কথা বলেছিলেন, কেন তাকে হঠাৎ করে দেবাশিস ঘোষকে ফোন করার প্রয়োজন হলো কেন? যখন আপনারা জানতে পেরেছেন এই পোস্টমর্টম করার সময় যে ওইটা সুসাইড নয়, এর উপরে অনেক নোংরামি কিছু হয়ে গেছে, তাহলে আপনারা কেন বাড়ির লোককে এটা সুসাইড বলে চালানোর চেষ্টা করেছিলেন? এই সমস্ত কথায় জর্জরিত করে রেখেছে এবং কোথায় তিনি করাপ্টেড আছে। উনি কিন্তু একজন পোস্টমর্টম টিচার ছিলেন, অধ্যক্ষ ছিলেন। উনিও কিন্তু এই যারা স্টুডেন্ট তাদেরকে কিন্তু পোস্টমর্টম করা শেখাতেন। মানে সব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে এই তিলোত্তমা কি সত্যিকারের এই সমস্ত কিছু জেনে গেছিল? এই দুর্নীতির সমস্ত কথা তিলোত্তমা বাইরে বেরোলে ফাঁস হয়ে যেত, নাকি তিলোত্তমার উপরে সেই দিনকে এমন কোনো প্রেশার এসছে যে তিলোত্তমা টাকা পয়সার লেনদেন বা টাকা পয়সা নিয়ে ওর ওপর এমন কোনো প্রেশার করেছে যেখানটায় বুঝতে পেরেছে যে তিলোত্তমা মুখ খুলে দিতে পারে, নাকি সত্যিকারেরই ধরো এইসব কোনো ঘটনাই নয়, এই তিলোত্তমাকে তো ওরা সেদিন টার্গেট করে রেখেছিল যে ওর ওপরে সেই রাতে ওকে নিয়ে একটু খেলা করবে এইসব চার পড়ুয়া আরও বড় র্যাঙ্কের যেসব লোকজন রয়েছে তাদেরকে দিয়ে একটু খেলা, যেমন মদ মাংস এন্টারটেনিংয়ের যে ব্যবস্থাটা যেটা বলা যাচ্ছে, যেগুলো হয়ে থাকছে এই আরজি করের ভেতরে দেবাশিস ঘোষ বলছি, এই যে সন্দীপ ঘোষ যে কাজটি করে আসছেন, যে প্রত্যেকটা মানুষকে ওখানে করাপশানে ভরিয়ে রেখেছিলেন, যে আজকে রাতে চলো তোমাদের এন্টারটেনিংয়ের জন্য একজনকে ব্যবস্থা করে দিচ্ছি, খুব ওর নখরা দেখায়, ও হচ্ছে টাকা পয়সা বা আমাদের কাছে সহজে আমাদের মানে আয়ত্তে আসছে না, চলো আজকে ওকে নিয়েই খেলা হবে। এই নাকি প্ল্যানই করা হয়েছিল যে না, ওকে আজকে এই পৃথিবী থেকে সরানো হবে, ওর উপরে মেন্টাল টর্চার না, মানে ওর উপরে এই যে বিকৃত মস্তিষ্কের খেলা খেলতে ওকে মেরে ফেলেছে, বা ওকে আর পেরে ওঠেনি বলে ও নিজের প্রাণ দিয়ে ফেলেছে, নাকি ওকে মারবে বলেই টার্গেট করে ওর উপরে এটা হয়েছে। সমস্তটাই তোমরা জানতে পারবে, একটার পর একটা খোলাসা ধীরে ধীরে হতে থাকবে। আমি ভিডিওটা আপাতত এখানেই রাখলাম, আরও যা জানতে পারবো তোমাদের কাছে অবশ্যই নিয়ে আসবো। ভুরি অভিযোগ, তোমার ভুরি অভিযোগ এই সন্দীপ ঘোষের এগেনস্টে, মানে ভাবা যাবে না। ছাত্রদের ভয় দেখাতেন দেবাশিস ঘোষ, টাকা লেনদেন করতেন এই দেবাশিস ঘোষ বলেও আরেকজন আধিকারিক আছে, সেও কিন্তু ছাত্রদের ভয় দেখিয়ে টাকা পয়সার লেনদেন করাতেন সন্দীপকে। মানে সন্দীপের সঙ্গে 4 বার ফোন করেন পোস্টমর্টম রিপোর্টের আগে, সেটা হচ্ছে দেবাশিস সোম। মানে কত বড় র্যাকেট এর মধ্যে চলছে দেখো, আমি যতটুকু তোমাদের কাছে তুলে ধরতে পারলাম, কারণ আমি এই খবরগুলো সমস্তটাই সংগ্রহ করেছি, আর প্রত্যেকটা জিনিসে ক্যান্টিনের বিষয়টা বললাম, প্রচুর দুর্নীতি। কেষ্টপুর দেবাশিস সোমের বিরুদ্ধে জুলাই মাস 2022-এ সেলাইন সংকটের টাকা না মেটানোর দাবি। সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে
স্যালাইন আসে তারপর ইয়েতে স্যালাইন পায়। এই দেবাশিস ঘোষ, দেবাশিস সোম, তারপরে হচ্ছে আমাদের সন্দীপ ঘোষ, সঞ্জয়, প্রচুর মানে বিপ্লব, আরও আছে প্রচুর প্রচুর, মানে এর ভেতরে মানুষের শেষ নেই। ছি 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 ছি। বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার, মানে এদের একটা বেশ র্যাকেট তৈরি করে ফেলেছিল, কয়েকজন মিলে মস্তানি তৈরি করে ফেলেছে। আর এখানে স্টুডেন্টরা নানান দিক থেকে পড়তে আসতো, নানান দিক থেকে পড়তে আসলে কি হয়, সবাই নিজেকে নিজের মতো গুটিয়ে রাখে, সব কথা সবার সামনে বলে না, সব কিছু সবার সামনে তুলে ধরে না, এবং সবাই সব ব্যাপারে নাক গলায় না। যদি কোনো প্রফেসর এসে বলে এইটার জন্য এটা, আর দেখো মেডিকেল লাইনে বেশিরভাগ ক্ষেত্রেই পয়সাওয়ালা ঘরের মানুষরাই যায়, পাঠায়, যখনই কোনো টাকা পয়সা সেভাবে ডিমান্ড করলে তারা মিটিয়ে দেয়। এই আমাদের তিলোত্তমায় ছিল কিন্তু সাধারণ ঘরের মেয়ে, যার বাবার চোখে ছিল অনেক বড় স্বপ্ন যে তার মেয়েকে ইয়ে করবে ডাক্তার, এবং মেয়েরও অনেক বড় স্বপ্ন ছিল সে ডাক্তার হবে। এবং আজকে তো জানা যাচ্ছে যে শুধু তিলোত্তমাই নয়, তার আগে আরও ছখানা মেয়ের এরকমভাবে হয়ে গেছে, কিন্তু তাদের বিষয়টা বাইরে আসেনি। আজকে তিলোত্তমার মা বাবাকে সহস্র প্রণাম, কারণ তিনারা যদি না অভিযোগ তুলতো, তিনারা যদি না আওয়াজ তুলতো, আজকে কিন্তু এটাও ধামাচাপা পড়ে যেত, আমরা কিছুই জানতে পারতাম না। তার জন্য চোখ রাখো, যারা নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যদি ভালো লেগে থাকে। আর অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যেও, যদি ভুল কিছু থাকে সেটা কমেন্ট বক্সের মধ্যে লিখে জানিয়ে যেও।